গলা চেপে ধরেছে, সে ভাত খেতে বসলে ভাত থেকে দুর্গন্ধ পেত। এভাবে আস্তে আস্তে মাহবুব ভাই অসুস্থ হয়ে পড়ে। কোনো মতে জীবনটা হাতে নিয়ে বেঁচে আছে। যাই হোক, পরের রাতে আমি আবারও মসজিদে যাই। তবে এই রাতে একটু আগে গিয়েছিলাম। ইয়ামিনকে স্মরণ করতেই সে উপস্থিত হয়ে যায়। এরপর ইয়ামিন আমাকে জানায় এর সমাধান করা যাবে, তবে কষ্ট হবে। আমি সেই ভালো জিনদের সাথে কথা বলেছি এবং ওদের মানাতে পেরেছি। তবে খারাপ জিনেরা তান্ত্রিকের কবলে, চাইলেই ওদের তাড়ানো সম্ভব নয়। ইয়ামিন আমাকে বলে এই কালো জাদু কাটাতে হলে তোমাদেরকে কিছু করতে হবে। আগামীকাল আমি তোমাকে একটি পাহাড়ের উপরে নিয়ে যাব। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, আসলেও কি পাহাড়ে গেলে ব্ল্যাক ম্যাজিক কাটবে বা কি হতে চলেছে এরপরে জানতে অবশ্যই চোখ রাখুন আরজে সাদ ভূত স্টোরি ইউটিউব চ্যানেলে এবং আরজে সাদ ভূত স্টোরির ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আরজে সাদ ভূত স্টোরির দ্বিতীয় ঘটনায়। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো, ঘটনাটি লাশকে কেন্দ্র করে। লাশ কাটার ঘটনা আপনারা অনেকেই শুনতে চান। ঘটনাটি যিনি আমাকে পাঠিয়েছেন তিনি মোহাম্মদ জাবের হাসান। ঠিক যেভাবে এই ঘটনাটি লেখা আছে আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। আমার নাম মোহাম্মদ ইব্রাহিম। আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট। যেহেতু আমি একজন সিনিয়র মেডিকেল স্টুডেন্ট, যার কারণে আমার মাঝে মধ্যেই পোস্টমর্টমের কাজ করতে হতো। আগে পরে এ বিষয়ে অনেক ভৌতিক ঘটনা শুনতাম, কিন্তু বিশ্বাস করতাম না। তবে ওই দিনের পর থেকে আমি বিশ্বাস করতে বাধ্য হই। বরাবরের মতো ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল। আমি ল্যাবে একটা কাজের জন্য যাই। আমার কাজ শেষ, কিন্তু বৃষ্টি শেষ হবার কোনো নাম নেই, যার কারণে আমি ইচ্ছা করে ওদিন অফিস রুমে থেকে যাই। এরপর হঠাৎ এক সময় শোনা গেল অ্যাম্বুলেন্সের আওয়াজ। আমি থাই খুলতেই দেখি খুব বৃষ্টির মধ্যে লাশবাহী গাড়ি থেকে একটা লাশ নামানো হচ্ছে। বেশ কিছুক্ষণ দেখার পর আমি থায়ের পর্দাটা লাগিয়ে রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণ যাবার পর আমার অ্যাসিস্ট্যান্ট আমার রুমের বাইরে থেকে নক করতে থাকে। ভেতরে আসতে পারি স্যার? ও হ্যাঁ, এসো। স্যার, একটা পোস্টমর্টম করতে হবে। কি বলো হঠাৎ এ সময়? স্যার, থানা থেকে কল এসছে, খুব নাকি ইমার্জেন্সি। ও আচ্ছা, ঠিক আছে, সব কিছু রেডি করো, আমি আসছি। ওই দিন খুব বৃষ্টি হচ্ছিল, যার কারণে জুনিয়র কোনো স্টুডেন্ট আসেনি। এজন্য আমি একাই পোস্টমর্টমের কাজ শুরু করি। এটা বলে রাখা ভালো, আমরা যারা পোস্টমর্টম করি, আমরা পোস্টমর্টম করার আগে ধূমপান জাতীয় কিছু না করলে আমাদের সমস্যা হয়, যার কারণে আমিও ওই দিন এই জাতীয় কিছু গ্রহণ করি। যাই হোক, কিছুক্ষণ পর আমি পোস্টমর্টম রুমে যাই আর গিয়ে দেখি সব কিছু রেডি, যার কারণে আমি আর আমার অ্যাসিস্ট্যান্টকে ডাক দেইনি। আমি পোস্টমর্টম কাজ শুরু করি। ডেড বডিটা ছিল একটা পুরুষের। দেখে মনে হচ্ছে আত্মহত্যা করে মারা গেছে, তবে পুরো কাজ শেষ হওয়ার পর বুঝতে পারবো কি হয়েছে। সময় যেতে যেতে আমার পোস্টমর্টম প্রায় শেষ পর্যায়ে। এমন সময় আমি বাহির থেকে একটা আওয়াজ শুনতে পাই। আমি একটু বাহিরের দিকে তাকাই, তবে কিছুই দেখতে পেলাম না। আমি আমার হাতটা একটু এগিয়ে সেলাই করার যন্ত্র হাতে নিচ্ছিলাম, অমনি আমার চোখ হঠাৎ লাশের মুখের দিকে পড়ে। লাশটা দেখে মনে হচ্ছিল লাশটা আমায় কিছু বলবে। সাথে সাথে বাহির থেকে আবারও একটা আওয়াজ আসলো। আমি চোখ থেকে চশমা খুলে দরজার দিকে যাই। হঠাৎ পেছন থেকে কে জানি বলল, স্যার কোথায় যাচ্ছে? আমার কাজ তো এখনো বাকি আছে। আমি পেছনে তাকিয়ে দেখি সব কিছু স্বাভাবিক। আমি বিষয়টা মাথায় না নিয়ে সামনের দিকে এগোতে থাকি। এমন সময় আবার শুনতে পাই, ও স্যার, স্যার কোথায় যাচ্ছে? আমার কাজটা শেষ হয়ে যাবে না। আমি এটা শোনার সাথে সাথে দৌড় দিয়ে দরজা থেকে বের হতে চাই। এমন সময় দরজাটা লক হয়ে যায়। আমি পেছনে তাকিয়ে দেখি সেই লাশটা উঠে বসে আছে। তখন আমি ভাবছিলাম হয়তো আমার মানসিক অবস্থা অবনতি হবার কারণে আমার এরকম লাগছে। এবার হঠাৎ করে দেখি সেই লাশটা আমার দিকে তাকিয়ে আছে আর বলছে, স্যার, ও স্যার, আমার কাজটা শেষ করে, আমার কাজটা শেষ করে স্যার। আমি যে কাউকে ডাক দিব সেই শক্তিটাও পাচ্ছিলাম না। এদিকে লাশটা বলে যাচ্ছে সেই একই কথা, স্যার আমার কাজটা শেষ করেন। আর সে নিজে নিজেই তার বুক হতে কোমর পর্যন্ত সেলাই করতে থাকে। এবার আমি নিজেকে একটু বুঝিয়ে একটু সাহস নিয়ে দরজার দিকে ফিরে আমার অ্যাসিস্ট্যান্টকে ডাকতে থাকি, তবে বাহির থেকে কোনো শব্দ পাচ্ছিলাম না। লাশটা প্রায় তার বুক থেকে কোমর পর্যন্ত সেলাই করে আমার দিকে তাকায় আর আমার কাছে আসতে থাকে আর বলতে থাকে, স্যার
ও স্যার, আমার কাজটা শেষ করে যাবেন না, আমার কাজটা শেষ করেন স্যার। এভাবে একসময় লাশটা প্রায় আমার সামনে এসে দাঁড়ায়, আর আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যাই। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরে আসে। আমি তাকিয়ে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট আমার সামনে বসে আছে, আর আমি বেডে শুয়ে আছি। আমার অ্যাসিস্ট্যান্ট বলতে লাগলো, স্যার আপনি ঠিক আছেন তো? আমি বললাম, হ্যাঁ ঠিক আছি, চিন্তার কারণ নেই। কোথায় ছিলে তুমি? সরি স্যার, আমার চোখটা একটু লেগে গিয়েছিল। আমায় আমায় এক গ্লাস পানি দাও তো। তবে সেই পানি কেন যেন আমার গলা দিয়ে নামছিল না। আমি বললাম, কি হয়েছিল আমার? কোথায় পেয়েছো আমাকে? আমার তো তেমন কিছু মনে নেই স্যার, আপনি তো ল্যাবের বাইরে পড়েছিলেন। ও আচ্ছা, তখন কি ঘড়ি দেখেছো কয়টা বেজেছিল? জি স্যার, তখন রাত 3:48 ছিল। এমনই হবে হয়তো। যাক, বাদ দাও। ওই লাশটাকে ফ্রিজে রেখেছো? আগে না স্যার, সরি স্যার, আমি আপনার সামনে বসেছিলাম, ভাবছিলাম যদি আপনার কাজ বাকি থাকে, এই কারণে আমি আর ফ্রিজিং করিনি। থানা থেকে কি কোনো কল আসছিল? না স্যার, কোনো কল আসে নাই। কি বলো, কল আসেনি? ওনারা না বললো ইমার্জেন্সি, এতক্ষণে তো কল দেবার কথা। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। বেশ কিছুক্ষণ ধরে কেন যেন বুকটা ছটফট করছিল, আর কানে ওই আওয়াজটা বাড়ি খাচ্ছিল, স্যার আমার কাজটা শেষ করে, আমার কাজটা শেষ করে স্যার। মনটাকে না মানাতে পেরে উঠে দাঁড়ালাম ল্যাব রুমে যাবার জন্য। গিয়ে যা দেখলাম, সেটা দেখার পর বড় রকমের একটা শক খেলাম। মুহূর্তেই আমার শরীর থেকে ঘাম বেয়ে পড়তে থাকে। কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না এমনটা কিভাবে হলো। পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে, হাত একদিকে, মাথা একদিকে, বডি আর একদিকে। পিছনে ফিরে দেখি আমার অ্যাসিস্ট্যান্ট দাঁড়িয়ে আছে, ওর হাত পা কেমন যেন ফুলে যাচ্ছিল। আমি বললাম, কি সাকিব, এগুলো কিভাবে হয়েছে? কোথায় থাকো তুমি? আমার অ্যাসিস্ট্যান্ট এ বিষয়ে কোনো উত্তর দিতে পারল না। এরপর থেকে আমি পোস্টমর্টমের কাজ বন্ধ করে দেই। তবে সেই রাতের কথা আজও আমার মনে পড়ে। হয়তো আজীবন রাতটা স্মরণীয় হয়ে থাকবে আমার। মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খায়, সেই লাশটা কিভাবে ছিন্ন বিচ্ছিন্ন হলো। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। আর পরবর্তীতে আপনাদের জীবনে ঘটে যাওয়া ভয়ঙ্কর সব ঘটনা পাঠাতে আমাকে মেইল করুন। আমাদের মেইল অ্যাড্রেস